তাই আমি বললাম, তানজিজি শোন, এগুলা দেখলে ঠিক না, এগুলা দেখে নিজে নিজে হাত দিয়ে করবি, তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না, তোর জিনিসটা চিকন হয়ে যাবে, তখন তুই বিয়ে করতে পারবি না, তোর বউ তখন তো না, তোর ভাত খাবে না, তুই বুঝতে পারছিস? আমি আবার তাই বললাম যে ভাবি, তাহলে আমি কি করবো বলো, আমি তো ওগুলা প্রায় প্রায় দেখে হাত দিয়ে ই করি, তা আমার না এখন অনেক নেশা হয়ে গেছে, আমার এটা না করলে ভালোই লাগে না, তাই বলতেছে। টামছি যে কি করা যায়, আচ্ছা আমি ভাইবা দেখবো নি, এখন যা। তাই বললাম, তুমি যে না ভাবি, আজকের রাতে তুমি আমার একটু আদর করো, ভাইয়াকে যেমন আদর করছেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক আছে নাকি তুই ভুলভাল বকতেছিস? আমাকে তাই বলতে, আমি আবার তাই বললাম, তো হচ্ছে যে ভাবি আচ্ছা তুমি একটু দেখো, দেখার পরে তুমি আমি চলে যাব। পরে আমিও ওর সাথে সাথে একটু দেখলাম, দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেল চেঞ্জ, যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না, আমি সবকিছু ভুলে গেলাম, সবকিছু ভুলে যে আমার দেওরের সাথে সব কিছু স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুইজনে। তারপরে এতটা আনন্দ, এতটা মজা পেলাম, এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি। তো এরকম পড়ার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম। বলার পরে আমি একা একা ভাবলাম যে আমার স্বামীর সাথে আমি 6 বছর সংসার করছি, আমার একটা বাচ্চা হয়নি। আসলে আমি বুঝতে পারতেছি কি কারণে আমার বাচ্চা হয়নি, কারণ আসলে আমার স্বামী দুর্বল ছিল, এই কারণে বাচ্চা হয়নি। তো আমার দেওরকে বললাম যে শোন, তোর ভাই যেহেতু চলে গেছে বিদেশ, এত 1-1.5 বছর হয়ে গেল, তো তুই এক কাজ কর, তুই আমার সাথে প্রতিদিন এ কর। আমি বললাম, তো বলছে যে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই। পরে আমি আমার দেওরের সাথে প্রতিদিন বেড শেয়ার করি, আমরা দুজনে একসাথেই ঘুমাই, কিন্তু বাড়ির কেউ টের পায় না, বাড়ির কেউ টের পায় না। হঠাৎ একদিন আমার শাশুড়ি দেখে ফেলে আমার ঘর থেকে আমার দেওরকে বের হইতে যাওয়া। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রিতা, তোমার হচ্ছে রুমে স্বজন কি জেনে আসছিল? তাই বললে জি আসলে হচ্ছে যে এমনিতেই, এত রাত্রে এমনিতেই মানে এ, তাই বললো। টানছি যে এমনিতেই আম্মা, ও হচ্ছে যে আর ফোনে কি সমস্যা ছিল সেটা দেখাতে আসছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছে, আমার কিছু লাইফের কথা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। আমি খুব মধ্যবিত্ত বিত্ত ঘরের মেয়ে, একটা সাধারণ, কারণ আমার বাবা খুব হচ্ছে অসুস্থ এখন। তো আমার মা একজনের বাসাতে কাজ করে, কাজ করার পরে হচ্ছে যে আমাকে বড় করছে, বড় করার পরে আমার বিয়ে হয়েছে। গরিব ঘরের মেয়ে যে হতো, তো গরিব ঘরেরই মেয়ে বিয়ে তার বড় লোকের ঘরে হবে না, গরিব ঘরেই হবে। তো আমার বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয় তখন আমার ছোট ছোট দেওর ননদ এগুলো সবাই আমি তাদেরকে বড় করছি। তো হ্যাঁ, বিয়ের অনেক কয়েক বছর কেটে যায়, কেটে যাওয়ার পরে আমার দেওরেরাও অনেক বড় হয়, তারা বুঝে। আহ, তারপরে আমার হাজবেন্ড আমাকে বলল যে যেহেতু আমার বাবা নেই, আমি আমার বংশের বড় ছেলে, তা আমাকে এভাবে দেশে ইনকাম করে এসে ইনকামে আমাদের সংসারটা চলতেছে না, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি, বড় ফ্যামিলি, 2টা ভাই 2টা বোন, মা, আমরা সবাই, আমাদের একটা বাচ্চা হবে, তখন কিভাবে কি করব সেই চিন্তা ভাবনা করলাম। তখন আমি যে তাহলে তুমি কি করতে চাচ্ছ? তখন আমার হাজবেন্ড বললো, শোনো, আমি হচ্ছে যে বাহিরে যাই, বাইরে 10 বছর থেকে আসলে পারে আমাদের লাইফটা দাঁড়ায় যাবে। তা আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বাহিরে যেতেই চাচ্ছ তাহলে তুমি বাহিরে যাও, এছাড়া তো কোনো উপায় নাই। তখন সে আমাকে রেখে বাইরে গেল, টাকা পয়সা পাঠায়, 2টা ভাই 2টা লেখাপড়া করে, 2টা বোন লেখাপড়া করে, সে টাকা পাঠায়, এগুলাই করে সংসার চালায়, ভালো, আমরা ভালোভাবে দিনকাল কাটাইতেছিলাম। তারপরে একদিন হঠাৎ করে আমার দেওর আমাকে বলতেছে, ভাবি তোমার সাথে আমার একটা কথা আছে। যে কি কথা? ভাবি তুমি তো আমাকে ছোট থেকেই বড় করলা,
তো আসলে আমার ভিতরে তুমি কি কোনো চেঞ্জ দেখতে পাইছো? তো আমি বলছি, কেন, কি হয়েছে, তোমার কি সমস্যা যে তোমাকে আর তোমার আমি চেঞ্জ দেখতে পাবো? বলতেছে না, এমনিতেই বললাম। তারপরে এই কথাটা আমি একদিন ভাবে দেখলাম, তো ঠিকই বলতেছে। ওকে আমি ছোট থেকে বড় করলাম, আর ভিতরে চেঞ্জ মানে ওই অনেক এখন বড় হয়ে গেছে, এখন বিয়ে করতে যাচ্ছে, এ ধরনের কিছু কি আমাকে বোঝাতে চালো নাকি? আমি রাত্রে এগুলা ভাবা চিন্তা করার পরে আমি ঘুমাই গেছি পরে রাত্রে সে আমার রুমে আসছে চুপি চুপি। চুপি চুপি আসার পরে আমার দরজাতে নক করছে। পরে আমি দরজা খুলে দিচ্ছিলাম, কি ব্যাপার, তুই এত রাত্রে? ভাবি, আমার না একা ঘুম ধরে না, তাই বলতেছে। টানছে, আমি কি করবো, একা ঘুম ধরে না তো। তো যে ভাবি, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কি জিনিস? যা দেখো, তুমি আমার ঘরের মধ্যে নিবা না, না বাইরের থেকে তুমি জিনিস দেখবা, তাই বলতেছে। আমাকে না, আসলে হচ্ছে যে আমি ভুলে গেছি যে তোকে ঘরে আসতে বলবো। পরে আমি ওকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, নিয়ে এসে বিছানায় বসলো, আমরা দুজনের সাথে বসে হচ্ছে যে ও আমাকে একটা ভিডিও দেখাতেছে। ও যে মোবাইলের মধ্যে যে সেক্স ভিডিও বা এই যে এগুলাই দেখতেছিল যত সম্ভব। আমাকে ফট করে না এই জিনিসগুলা দেখাইতেছে। দেখো দেখো ভাবি। আমি যে, কিরে, তুই এগুলা মানে এগুলা কি? তুই অনেক বড় হয়ে গেছিস এখন না? তাই আমি বললাম, তানজিজি শোন, এগুলা দেখলে ঠিক না, এগুলা দেখে নিজে নিজে হাত দিয়ে করবি, তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না। তোর জিনিসটা চিকন হয়ে যাবে, তখন তুই বিয়ে করতে পারবি না, তোর বউ তখন তো না তোর ভাত খাবে না, তুই বুঝতে পারছিস? আমি আবার তাই বললাম যে, ভাবি, তাহলে আমি কি করব বলো, আমি তো ওগুলা প্রায় প্রায় দেখে হাত দিয়ে করি। তা আমার না এখন অনেক নেশা হয়ে গেছে, আমার এটা না করলে ভালোই লাগে না, তাই বলতেছে। তা আমি যে কি করা যায়? আচ্ছা, আমি ভাবে দেখবো নি, এখন যা। তাই বললাম, তুমি যে না ভাবি, আজকের একটা তুমি আমার একটু আদর করো, ভাইয়াকে যেমন আদর করছেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক আছে নাকি তুই বুড়ো আর বকতেছিস? আমাকে তাই বলতে, আমি আবার তাই বললাম, তো হচ্ছে যে ভাবি, আচ্ছা তুমি একটু দেখো, দেখার পরে তুমি আমি চলে যাব। পরে আমিও ওর সাথে সাথে একটু দেখলাম। দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেল চেঞ্জ, যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না। আমি সবকিছু ভুলে গেলাম, সবকিছু ভুলে যে আমার দেওরের সাথে সবকিছু স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুইজনে। তারপরে এতটা আনন্দ, এতটা মজা পেলাম, এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি। তো এরকম করার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম। বলার পরে আমি একা একা ভাবলাম যে আমার স্বামীর সাথে আমি 6 বছর সংসার করছি, আমার একটা বাচ্চা হয়নি। আসলে আমি বুঝতে পারতেছি কি কারণে আমার বাচ্চা হয়নি, কারণ আসলে আমার স্বামী দুর্বল ছিল, এই কারণে বাচ্চা হয়নি। তো আমার দেওরকে বললাম যে, শোন, তোর ভাই যেহেতু চলে গেছে বিদেশ, এত 1-1.5 বছর হয়ে গেল, তো তুই এক কাজ কর, তুই আমার সাথে প্রতিদিন কর। আমি বললাম, তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই। পরে আমি আমার দেওরের সাথে প্রতিদিন বেড শেয়ার করি, আমরা দুজনে একসাথেই ঘুমাই, কিন্তু বাড়ির কেউ টের পায় না। হঠাৎ একদিন আমার শাশুড়ি দেখে ফেলে আমার ঘর থেকে আমার দেওরকে বের হইতে যাওয়া। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রিতা, তোমার হচ্ছে রুমে স্বজন কি জন্য আসছিল? তাই বললে টানছি যে আসলে হচ্ছে যে এমনিতেই, এত রাত্রে এমনিতেই মানে, তাই বললো। টানছি যে এমনিতেই আম্মা, ও হচ্ছে যে আর ফোনে কি সমস্যা হয়েছিল সেটা দেখাতে আসছিল, এটা বললো। আচ্ছা ঠিক আছে। কথা বলার পরে আমার শাশুড়ি না প্রায় প্রায় আমার ঘরের দিকে নজর রাখে, যে আমার দেওর আসি কিনা। এই নজর রাখতে রাখতে একদিন সত্যি সত্যি ধরা খাই গেলাম। আমার শাশুড়ি ধরলো, ধরার পরে আমার দেওরকে একই বিছানায় ধরার পরে আমার হাজবেন্ডকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমার হাজবেন্ডকে বললো। তা আমি বললাম যে, দেখো, তুমি আমাকে বিয়ে করে কয় মাস সুখ দিছো, সুখ না দিয়ে চলে গেছো। আর 6-7 বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি, তুমি আমাকে না শারীরিক সুখ দিতে পারছো, না হচ্ছে যে মানসিক সুখ দিতে পারছো, না কোনো দিক দিয়ে টাকা পয়সা দিয়ে সুখ দিতে পারছো, না একটা সন্তান দিয়ে সুখ দিতে পারছো, কোনো দিকে তো কিছুতেই সুখ দিতে পারোনি। তা আমি তোমার কাছে থাকবো কেন? আমি তোমার ভাইয়ের সাথে আমি সুখী। এই কথা বলা মাত্র তার ভাই আমাকে পুলকি মেরা বলে কি, আমি তোমাকে নিয়ে সুখী না,
আমি তোমাকে চাই না, আমি তোমাকে ব্যবহার করছি আমার প্রয়োজনে। সে আমাকে এই কথা বলে। এ কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গেল, যে আমি যার জন্য করলাম চুরি সেই আমার এই চোর কয় আজকে। তাহলে আমি কিভাবে বাঁচবো এই পৃথিবীটাতে? তখন মানুষকে জানাজানি হওয়ার আগে স্বামীকে বললাম, তুমি কি আমাকে মেনে নিবা? তোমার বাসাতে কি আমাকে রাখবা নাকি বের করে দিবা? আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক হাত পা ধরলাম, তো বলছে না, তুমি হচ্ছে যে তোমাকে আমি রাখবো না, কারণ আমাকে তুমি যখন ধোকা দিচ্ছ, আমার ভাইকে নিয়ে থাকছো, সংসার করছো, আমার ভাই তোমাকে নিবে না, আমিও তোমাকে নিব না। পরে শেষমেশ আমি ওখান থেকে রাতের অন্ধকারে মুখ লুকায় বাড়ি থেকে চলে আসছি। আজকে আমি ঢাকাতে কাজ করতেছি গার্মেন্টসে, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। যদি আমাকে কেউ তার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চায়, তাহলে আমাকে নক দিয়েন, জানায়েন। আমি পিছনের যেগুলা ইতিহাস সবকিছু ভুলে যে আমি নতুন করে জীবনযাপন শুরু করতে চাই। কারণ একজন আমি ভালো মনের মানুষ চাই, যে আমাকে সবসময় আগলে রাখবে। কারণ শিক্ষা তো আমি একটা পাইছি বারবার, কিন্তু আমি শিক্ষা পাইতে চাই না। এই জন্য বলতেছি, আমার এই জীবনটা আমি নতুন করে সাজাতে চাই। যদি আমাকে কেউ মনে ধরে, তাহলে আমাকে নক দিয়েন, আর আমার এই কষ্টের কথাগুলা সবার মাঝে শেয়ার করে দিয়েন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।